প্রিয় বিদ্যার্থী মণ্ডলী, আমার শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, বন্ধু বান্ধবগণ, আমার শুভানুধ্যায়ী সুজন বৃন্দ, আমার সাহিত্য চর্চার সাহিত্য সমালোচনার গুণগ্রাহী ব্যক্তিবৃন্দ, আপনাদেরকে আমার বিনম্র শ্রদ্ধা। এখন আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি এপিক বা মহাকাব্যের রূপরস গন্ধ শব্দের স্পর্শ, এসবের একটি সামগ্রিক পরিচিতি। আজকের একটি সাধারণ ধারণা দিতে চাইছি, পরে বিভিন্ন কাব্য সাহিত্য সম্পর্কে আলোচনা করব, মহাকাব্য সম্পর্কে আলোচনা করব। আপনাদের সামনে প্রথমেই বলতে চাইছি যে মহাকাব্য বা শব্দটির জন্ম হয়েছে ইপোস শব্দ থেকে। এটি গ্রিক শব্দ। ইপোস পরবর্তীকালে এপিকোস এর সঙ্গে যুক্ত হয়, সেখান থেকে এপিক। ইংরেজিতে একে বলে হিরোইক পোয়েমস বা বীর গাথা ব্যঞ্জক কাব্য। এপিক কয় প্রকার? বন্ধুগণ, এপিকের রূপরস গন্ধ শব্দের স্পর্শ, তার সাহিত্যিক জাদুটোনা একসঙ্গে আমরা এটা বলতে পারি যে আমরা এপিক হচ্ছে দুই প্রকারের। একটিকে বলা হচ্ছে এপিক অফ গ্রোথ, আরেকটিকে বলা হচ্ছে লিটারারি এপিক। এপিক অফ গ্রোথ কী রকম? ধরুন হোমারের ইলিয়াড এবং ওডিসি, আদিকবি বাল্মীকির রামায়ণ, ব্যাসদেবের মহাভারত, ফিনল্যান্ডের মহাকাব্য কালভালা, এগুলো হলো জাতীয় মহাকাব্য। কিংবা মিশরের গিলগামেশ মহাকাব্য, এগুলো হচ্ছে জাতীয় মহাকাব্যের মধ্যে পড়ে। সাহিত্য মহাকাব্য কীরকম? মিল্টনের প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইনড, ম্যাথু আর্নল্ডের সোহরাব, রুস্তম, টাসোর লি লিবার্তা, জেরুজালেম লিবার্তা, কামোয়েন্সের লুসিদাস, আমাদের মাইকেল মধুসূদনের মেঘনাদ বধ কাব্য, ভার্জিলের ইনিড, দান্তের দ্য ডিভাইনা কমেডিয়া বা দি ডিভাইন কমেডি। এগুলো গেল সাহিত্য মহাকাব্য। এবার আমরা সেই জায়গায় ফিরে যাই যে মহাকাব্য সম্পর্কে এপিক অফ গ্রোথে, সেখানে মহাকাব্যের আলংকারিকরা মহাকাব্য বলতে কি বোঝাচ্ছেন? মহাকাব্য বলতে সাহিত্য দর্পণকার বিশ্বনাথ চক্রবর্তী কবিরাজ তিনি বলছেন, অষ্টাধিকা স্বর্গোপি অনধিকা তাত্রিংশৎ, অর্থাৎ 8টির বেশি স্বর্গ হবে, 33টির বেশি স্বর্গ হবে না। এটা গেল আকার আয়তনগত। তিনি একটা কথা বললেন যে অষ্টাধিকা স্বর্গোপি অনধিকা তাত্রিংশৎ, অষ্টাধিকা স্বর্গস্তুতা অনধিকা তাত্রিংশৎ। তো এইরকম দুই পাঠ। তো এটা গেল আকার, মানে 8টার বেশি স্বর্গ হবে। বন উপবন, স্বর্গ মর্ত পাতাল, রজনী প্রদোষ সন্ধ্যা, হ্যাঁ, পৃথিবীর সমস্ত বিষয়
আসমান জমিন সব কিছু থাকবে, গিরি অরণ্য মধুবন সব কিছু থাকবে। এবার চরিত্র সম্পর্কে কি বললেন? চরিত্র সম্পর্কে বলছেন যে সদ্বংশজাত দেবতা ব্রাহ্মণ ধীরদাত্ত গুণান্বিতা। এটা গেল আলংকারিক বিশ্বনাথ চক্রবর্তীর সিদ্ধান্ত। কিন্তু পৃথিবীর সকলে এভাবে কিন্তু চরিত্রকে নির্ণয় করেননি। মহাকাব্যের গতি হবে গজগামিনী, ওজস্বী গুণ থাকবে। এই ওজস্বী গুণ থাকবে। এবার ব্যক্তি থেকে ব্যক্তি চিন্তায় আমরা তফাৎ খুঁজে নিতে পারব। আমাদের দেশে মহাকাব্য নিয়ে যেসব রীতিনীতি ছিল, বাংলা সাহিত্যের একমাত্র মহাকাব্য সাহিত্য মহাকাব্য মেঘনাদ বধে আলংকারে বিশ্বনাথ চক্রবর্তীকে অতটা মেনে নেওয়া হয়নি, বরং শেক্সপিয়র ঘোষিত ডুইং অ্যান্ড সাফারিং থিওরিটাকে বেশি মেনে নেওয়া হয়েছে। ইলিয়াড, অডেসি, রামায়ণ, মহাভারতের নায়করা তারা তাদের একটা ঘরানা নিয়ে এসেছে। সাহিত্য মহাকাব্যের নায়করা মহাকবির নিজস্ব চিন্তাধারা ধ্যান ধারণার উপর প্রতিষ্ঠিত। আজ আমি একটা উল্লেখ করব এখানে। আপনারা জানেন যে গিলগামেশের কথা আপনারা সকলে জানেন ইলিয়াড, ওডিসির কথা, সমস্ত গ্রন্থের কথা আপনারা জানেন। একটা সাহিত্য মহাকাব্য কত সুন্দর, আর একটা এপিক অফ গ্রোথ কতটা সুন্দর, সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বাল্মীকির রামায়ণ, সপ্তকাণ্ড রামায়ণ, সেটা তো আমরা সকলেই জানি। সেখানে আদিকাণ্ডে রামের জন্ম, সীতা দেবীর বিয়ে, অযোধ্যা ছাড়িলেন রাম ভারত রাজ্য দিয়ে, তারপরে তার এক একটা সময় আসলো অরণ্যকাণ্ড, সুন্দরকাণ্ড, লঙ্কাকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, লঙ্কাকাণ্ড, আর কি আসলো যজ্ঞকাণ্ড। তো এইভাবে অশ্বমেধ, তার মানে এটা তো গেলে এপিক অফ গ্রোথের কাহিনী আছে। সেখানে রাম ক্ষত্রিয়, সদ্বংশজাত ব্রাহ্মণ ক্ষত্রিয়, ধীরদাত্ত গুণান্বিতা, রাম ক্ষত্রিয় কুলচূড়ামণি রাজকুমার। ঠিক অপোজিটে এই রামায়ণের কাহিনী অবলম্বনে, আমি রামায়ণের এপিক অফ গ্রোথ নিয়ে বেশি আলোচনা করছি না এই জন্যেই, কারণ এপিক অফ গ্রোথ আপনারা রেগুলার সিনেমাতে দেখেন, টিভি সিরিয়ালে দেখেন, আবার এখন ইউটিউবের ঘরানাতে প্রচুর চলে আসছে। আমি আপনাদের কাছে এটা বলতে চাইছি যে এপিক অফ লিটারারি এপিক, বাংলা সাহিত্যের একমাত্র লিটারারি সাকসেসফুল এপিক মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য। এখানে 9টি স্বর্গে এই মেঘনাদ বধ কাব্য লেখা। স্বর্গগুলোর নাম হচ্ছে ইতিশ্রী মেঘনাদ বধ কাব্যের অভিষেক নাম প্রথম স্বর্গ, ইতিশ্রী মেঘনাদ বধ কাব্যের অস্ত্রলাভ নাম দ্বিতীয় স্বর্গ, ইতিশ্রী মেঘনাদ বধ কাব্যের সমাগম নাম তৃতীয় স্বর্গ, ইতিশ্রী মেঘনাদ বধ কাব্য অশোক বনং নাম চতুর্থ স্বর্গ, ইতিশ্রী মেঘনাদ বধ কাব্যের উদ্যোগ নাম পঞ্চম স্বর্গ, ইতিশ্রী মেঘনাদ বধ কাব্যের বধ নাম ষষ্ঠ স্বর্গ, ইতিশ্রী মেঘনাদ বধ কাব্যের শক্তি নির্বেদ নাম সপ্তম স্বর্গ, ইতিশ্রী মেঘনাদ বধ কাব্য প্রেতপুরী নাম অষ্টম স্বর্গ, ইতিশ্রী মেঘনাদ বধ কাব্যের
সংস্ক্রিয়া নাম নবম স্বর্গ বা অন্তিম স্বর্গ। তো এই যে জায়গা 9টিতে গেছে, প্রথম থেকেই তে বীরের কথা। সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি বীর বাহু যাবে গেলা জমপুরে, কোন বীর বরে বরি সেনাপতি পদে পাঠাইলে রাক্ষস শ্রেষ্ঠ। কি সুন্দর! প্রথম চরণেই তিনি বুঝিয়ে দিলেন, অমিত্রাক্ষর ছন্দে লেখা প্রথম ছত্রেই মাইকেলের দুর্নিবার জয়যাত্রা শুরু হলো। দ্বিতীয় সর্গে অস্ত্রলাভ, ছলে বলে কলে কৌশলে কিভাবে ইন্দ্রজিৎ মেঘনাদকে হত্যা করা হবে তার জন্যে স্বর্গমর্ত পাতাল ব্যাপী অস্ত্র সংগ্রহে ব্যস্ত রাম, লক্ষণ, হনুমান, সুগ্রীব। প্রধানত লক্ষণ ইন্দ্রজিৎকে যুদ্ধে পরাস্ত করবার জন্য এগিয়ে যেতে চাইছেন, সেইটা এবার দেখাচ্ছে। তৃতীয় হচ্ছে এখানে বীরাঙ্গনা প্রমীলার আশা। নন্দন কাননে ইন্দ্রজিৎ মেঘনাদ মধুচন্দ্রিমাতে গিয়েছিলেন। ভ্রাতার মৃত্যু খবরে পেয়ে তিনি দ্রুত লঙ্কাপুরীতে প্রবেশ করেছেন। ইন্দ্রজিৎ মেঘনাদের সেবার জন্য, স্বামী সেবার জন্য প্রমীলা সুন্দরী চলে আসছেন 100 চেড়ি নিয়ে। অবরুদ্ধ লঙ্কা, চারিদিক দিয়ে সেনা বেষ্টনী দিয়েছে বীর হনুমান, জাম্ববান, নল, নীল, এরা। রাম লক্ষণ সঙ্গে আছেন, বিভীষণ আছেন, কিন্তু বীরাঙ্গনা প্রমীলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। দ্বন্দ্ব যুদ্ধ করতে চান তিনি রামচন্দ্রের সঙ্গে। মাতা সম্বোধন করে শ্রীরামচন্দ্র প্রমীলা সুন্দরীর প্রশংসা করে তাকে তার স্বামীর সেবায় যাওয়ার জন্য রাস্তা খুলে দিতে বললেন। এখানে রামচরিত্র অনেকখানি উজ্জ্বল। এবার চলে গেল অশোক বন। অশোক বনে একাকিনী শোকাকুলা অশোক কাননে কাঁদেন রাঘব বাঞ্ছা নীরবে আধারে কুটিরে। চতুর্থ স্বর অশোক বন রোম্যান্টিক গীতি কবিতা, অসামান্য সুন্দর। নবলতিকার সখী দিতাম বিবাহ তরুসহ মঞ্জরিলে অলি নাতে নিজামাই বলি বরিতাম তারে। কি মিষ্টি, কি মিষ্টি। পঞ্চম সর্গ উদ্যোগ। উদ্যোগের কথা আর আমি আলোচনা করছি না। নিকুম্ভিলা যজ্ঞাগারে কিভাবে তাকে হত্যা করা হবে তার উদ্যোগ নিয়েছে লক্ষণ, বিভীষণ এবং লক্ষণের সঙ্গে সহযোগী হনুমান, সুগ্রীব এবং বানর সেনারা। ষষ্ঠ স্বর্গে নায়ককে মহাকবি উপস্থাপন করছেন। পৌত অভিত রসে দীপ পুষ্প রাশি রাশি গন্ডারের সিংহে গোড়া কোষাকুষি ভরা। হে জাহ্নবী তব জলে কলুষণ আসিনি তুমি, পাশে হেম ঘণ্টা বাজে উপহার নানা। বসেছে রথীন্দ্র একাকী নিমগ্ন তপে চন্দ্রচূড়, যেন যোগীন্দ্র কৈলাসগিরি তব উচ্চ চূড়ে। যথাক্ষুদা তোর ব্যাঘ্র পাশে গোষ্ঠ গৃহে যমদূত ভীমবাহু লক্ষণ পশিলা মায়া বলে। দেবালয়ে ঝঞ্ঝনিল হসি বিধানে বাজিল তুনির ঘণ্টা গম্ভীর নির্ঘোষে। এই যে সুন্দর কথাবার্তা। বসেছে রথীন্দ্র একাকী বীর চূড়ামণি রাক্ষস বংশোদ্ভব মেঘনাদকে শিবের মতো তপস্বীর উপস্থাপিত করে তার নিষ্কলুষ বীর গাথা ব্যঞ্জক চরিত্রকে উপস্থাপন করেছেন। নিষ্পাপ পরম পবিত্র চরিত্র, পূজারী চরিত্র। দেবতার আরাধনায় তিনি ব্যস্ত এমন সময় তার অরি মায়া বলে সেখানে ছলে বলে কলে কৌশলে প্রবেশ করেছে। কি করবেন? অন্যায় যুদ্ধে হত হয়েছেন নায়ক মেঘনাদ। তিনি তার কুলদ্রোহী কাকাকে ভৎসনা করেছেন, বলেছেন হায় তাত উচিত কি তব এ কাজ,
নিকষে সতী তোমার জননী, সহোদর রক্ষ শ্রেষ্ঠ শুলি সম্বরিব কুম্ভকর্ণ, ভ্রাতস্পত্র বাসব বিজয়ী। এমন বাসব বিজয়ী বীর যখন লক্ষণের প্রহারে মৃত্যুবরণ করলেন, তখন কবি খেদ করে লিখলেন, লঙ্কার পঙ্কজ রবি গেলা অস্তা চলে। সপ্তম স্বর্গে রাবণের রোষ উগরে পড়েছে। রাবণ যুদ্ধসজ্জা করেছেন। সরসে তেজস্বী আজি মহারুদ্র তেজে, কহিলা রাক্ষস শ্রেষ্ঠ এ কনকপুরে ধনুর্ধর আছু যত সাজ শীঘ্র করি, চতুরঙ্গ রণরঙ্গে ভুলিবয়ে জ্বালা, এ বিষম জ্বালা যদি পারিলে ভুলিতে, উথলিল সবাতারে দ্বন্দ্ববীর ধ্বনি, অশ্বপতি বিড়ালাক্ষ পদাতিক দলে, হ্যাঁ তমর ভমর মুসল মুদগর পটিশ নারাজ জাটি, এই সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে একদম তারা করেছেন। রাবণ জাতীয়তা বোধ জাগরণের জন্য বলছেন, একর বুরকুলের গর্ব মেঘনাথ বলি, মেঘনাথ হতরণে এ বারতা শুনি, কে চাহে বাঁচিতে আজে একর বুরকুলে। এমন ভাবে যুদ্ধের উন্মাদনা। অন্যদিকে রাম সেনানী গর্জন করছেন, গর্জিলা বিকট ঠাট জয় রাম নাদে। তাদের মধ্যে যুদ্ধসজ্জা চলল। এখানে শক্তি নির্ভেদে এখানে লক্ষণের উপর তিনি প্রহার করতে সক্ষম হলেন। অষ্টম স্বর্গে প্রেতপুরীতে লক্ষণকে বাঁচানোর জন্য মায়ার অনুসরণ করে শ্রীরামচন্দ্র মৃত লোকে যম লোকে যাচ্ছেন, সেখানে দশরথের কাছ থেকে ওষুধের সন্ধান করতে। নবম স্বর্গে প্রমীলা সুন্দরী সহমরণে যাচ্ছেন মেঘনাদের সঙ্গে। বর বধূর চিতাগ্নি জ্বালিয়ে লঙ্কার বীরগণ সেই সহমরণ দৃশ্য দেখার পর সপ্ত দিবানিশী লঙ্কা কাঁদিলা বিষাদে। একদিকে বীর রস, অন্য রূপে করুণ রস। প্রথম দিকে দেখেছি সেখানেও করুণ রস, অভিষেক পর্যায়ে সেখানে চিত্রাঙ্গদা, রাবণের মহিষী চিত্রাঙ্গদা কাঁদছেন, প্রচুর কাঁদছেন। রাবণও কাঁদছেন। আবার শুরুতে কান্না, সমাপ্তিতে প্রবল কান্না, মাঝখানে সপ্তম স্বর্গে বীরত্ব এবং কান্নার সমাহার, আর সর্বত্র বীর গাথা। প্রেতপুরীতে বীভৎস রস, এই বহুরূপের রস, রৌদ্র কান্ত বীর ভয়ানক করুণ রস, নবরস এই মহাকাব্যের মধ্যে আছে রজনী প্রদোষ সন্ধ্যা, বন উপবন, স্বর্গমর্ত পাতাল, অস্ত্রের ঝঞ্ঝনা, ধনুর্বাণ, ত্রিলোক জুড়ে যুদ্ধের দামামা, নারীর অশ্রুজল, শিশুর অশ্রুজল, দেশ জুড়ে সাধারণ মানুষের অসন্তোষ, বন উপবন, সাগর মহাসাগর, স্বর্গমর্ত পাতাল, কিছুই বাদ নেই এই মহাকাব্যের ত্রিলোকব্যাপী সাহিত্য গর্জনের। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ আলংকারিক মহাকাব্যের মহাকবি, তাঁর রাতুল চরণে আমার বিনম্র নমস্কার। আপনারা সকলে কুশলে থাকুন। মধ্যরাত্রির এই সাহিত্য চর্চা আপনাদের পাশে আনলাম, তার জন্য আমাকে ক্ষমা করবেন। আসলে এখন নেটটা ভালো পাওয়া যায়। নমস্কার, শুভরাত্রি।